অন্ধ যা আগে পড়াইছি এগুলা বাদ দিন। এখন দেখেন চ্যাপ্টারের নাম হচ্ছে রিডিউসিবল টু হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। প্রথম ক্রমের সমমাত্রিক অন্তরক সমীকরণে প্রবেশযোগ্য। আমি আপনাদেরকে গত ক্লাসগুলিতে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছি। এর আগে আমরা কমপ্লিট করছি ভেরিয়েবল সেপারেশন, এর আগে কমপ্লিট করছি আমরা ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর আগে কমপ্লিট করেছি আমরা প্রিলিমিনারি ডিসকাশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা ওয়েট করো বা পিছনে বসো। তাহলে দেখুন, ধরে নিলাম dy dx equal to a1x plus a2y plus c2 mora b1y plus c1 divided by a2x plus b2y plus c2। এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি বলছিলাম ডিওয়াই ডিএক্স এর ডান পাশের যে আপনারা উল্টালে আমার একদম মাথার মেজাজ গরম হয়ে যায়। আপনাদেরকে আমি লিখতে বলছি বলেন, বন্ধ করেন, একদম লিখবেন না। আমি লেকচার দেওয়ার সময় একদম লেখা নিষেধ। ডিওয়াই ডিএক্স এর ডান পাশের যে রেশনাল ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, ওই রেশনাল ফাংশনের লব এবং হর উভয়টা ইন্ডিভিজুয়াল যদি হোমোজিনিয়াস ফাংশন হয়, তাহলে টোটাল রেশনাল ফাংশনটাকে বলবো আমরা হোমোজিনিয়াস ফাংশন। আর ডান পাশের এই ফাংশনটা যদি হোমোজিনিয়াস হয়, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলবো আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এবার দেখুন, এখানে C1 থাকার কারণে লব যেটা দেখতে পাচ্ছি এটা সমমাত্রিক না। যদি আমাদের প্লাস C1টা যদি না থাকতো, এখন এটা সমমাত্রিক। দুইটা পদে চলকের মাত্রা সমান। প্রথম পদে x এর পাওয়ার 1, দ্বিতীয় পদে y এর পাওয়ার 1, দুইটা পদে কিন্তু মাত্রা সমান, তাহলে লবটা হোমোজিনিয়াস। এখানে যদি C2 যদি না থাকতো, তাহলে হরের মধ্যে যে দুইটা পদ দেখতে পাচ্ছি, প্রথম পদে x এর ঘাত 1, দ্বিতীয় পদে y এর ঘাত 1, তাহলে মাত্রা সমান, তাহলে সমমাত্রিক। কোন একটা রেশনাল ফাংশনের লব এবং হর আলাদা আলাদা ভাবে যদি হোমোজিনিয়াস হয়, তাহলে ওই রেশনাল ফাংশনটা হোমোজিনিয়াস। ডিওয়াই ডিএক্স এর ডান পাশের ফাংশনটা যদি হোমোজিনিয়াস হয়, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলবো আমরা ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাট যদি এরকম থাকে প্লাস C1 প্লাস C2, তাহলে এখন তো লব তো হোমোজিনিয়াস না, হরটাও তো হোমোজিনিয়াস না, অর্থাৎ তিনটা পদে তো মাত্রা সমান নয়। প্রথম দুইটা পদে মাত্রা সমান, তৃতীয় পদে এমন কোনো চলক এক্সও নাই ওয়াইও নাই যার ঘাত কত হবে, 1 হবে। সমমাত্রিক কাকে বলে? প্রত্যেকটা পদে মাত্রা সমান হতে হবে। এখানে প্রথম পদে দ্বিতীয় পদে মাত্রা সমান 1 1, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, বাট তৃতীয় পদে কোনো চলক এক্স কিংবা ওয়াই নাই যার ঘাত কত হবে, 1 হবে। অর্থাৎ তিনটা পদে মাত্রা সমান না, তার মানে লবটাও হোমোজিনিয়াস না। সিমিলারলি এখানে হরটাও হোমোজিনিয়াস না। এখন আমরা যেহেতু এই রেশনাল ফাংশনের লব এবং হর হোমোজিনিয়াস নয়, তাহলে টোটাল ফাংশনটা হোমোজিনিয়াস নয়। তাহলে ডিওয়াই ডিএক্স এর ডান পাশের ফাংশনটা যদি হোমোজিনিয়াস না হয়, তাহলে এটাকে বলবো আমরা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এখন আমরা তাকে ফোর্স ক্রিয়েট করে, বল প্রয়োগ করে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রবেশ করার পরে ও যে আমরা গত ক্লাসে হোমোজিনিয়াসের কনসেপ্ট ইউজ করে যেভাবে সলভ করছিলাম, এখন সেভাবে আমরা সলভ করব। তাহলে দেখুন, এবার এটার আমরা একটা নাম্বার দিলাম, ধরে নিলাম এটা হচ্ছে গিভেন ইকুয়েশন। স্টেপ 1 আমরা ধরে নেব x ইকুয়াল টু আলফা প্লাস এইচ, y ইকুয়াল টু বিটা প্লাস কে। উল্লেখ্য এখানে আলফা এবং বিটা হচ্ছে নিউ ভেরিয়েবলস, লেখা বন্ধ।
আপনারা আমি লিখতে বলেছি তো কোন কাবিলি শুনছে লেখা একদম বন্ধ। এগুলো আমার পড়ানোর যে একটা সিকোয়েন্স এগুলো নষ্ট করে, কারণ টিচারদের চোখ খারাপ। আপনারা ভাইবেন না আমরা এখানে পড়াই আপনাদের এগুলা দেখি না, আপনাদের সাথে বেশি বেশি চালাক বলে তো মাস্টারিতে আসছি, ওটা বলা মনে করতে যাইেন না। আমরা অনেক কিছু দেখেও না দেখার ভাব করে চলি আর কি। আপনাদের সাথে কোনো অংশে বুদ্ধি জ্ঞানে চালাকে কোনো অংশে কম না টিচাররা, এটা মাথায় রাখবেন। একদম লিখা বন্ধ। তাহলে আমরা এক্স এর পরিবর্তে আলফা প্লাস এস, ওয়াই এর পরিবর্তে বিটা প্লাস কে ধরবো। উল্লেখ্য আলফা এবং বিটা হচ্ছে নিউ ভেরিয়েবলস, নতুন চলক, এস এবং কে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব কারো সাপেক্ষে না। dx ইকুয়াল টু ডি আলফা, এসটা তো কনস্ট্যান্ট, তাহলে এসটা কনস্ট্যান্ট, এসটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? শূন্য হবে। আলফাটা তো নিউ ভেরিয়েবল, এক্স যেরকম ভেরিয়েবল আলফাটা তো একই এরকম একটা ভেরিয়েবল, তাহলে dx ইকুয়াল টু কত? ডি আলফা। সিমিলারলি এখানে dy ইকুয়াল টু কত? ডি বিটা। কেটা তো কনস্ট্যান্ট, কে ডিফারেন্সিয়েশন করলে শূন্য। এখানে কারো সাপেক্ষে না, মনে করেন dy dx কথার কথা, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই কে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এখানে তো নিচে নাই, কারো সাপেক্ষে না, এখন টোটাল ডিফারেন্সিয়েশন করলাম, কারো সাপেক্ষে না। এবার স্টেপ নাম্বার 2 তে আপনি এই মানগুলি 1 নম্বরে বসাই দিবেন। 1 নম্বরে বসান, তাহলে dy সমান হচ্ছে ডি বিটা, dx সমান হচ্ছে ডি আলফা ইকুয়াল টু a1 ইন্টু x সমান আলফা প্লাস এইচ, b1 সমান হচ্ছে বিটা প্লাস কে প্লাস c1 ডিভাইডেড বাই a2 ইন্টু আলফা প্লাস এইচ, b2 ইন্টু বিটা প্লাস কে প্লাস c2। এবার একটু আমরা নর্মাল ক্যালকুলেশন করব। और डी बीटा डी अल्फा इक्वल टू a1 अल्फा प्लस b1 बीटा, এটা একটা ব্র্যাকেটে রাখবো, প্লাস a1 is b1 কে প্লাস c1 ডিভাইডেড বাই a2 अल्फा प्लस b2 बीटा प्लस a2 is प्लस b2 কে প্লাস c2। ডান পাশে দেখা যাচ্ছে? আচ্ছা, রাগ করছো? রাগ করিও না, তোমাদের লাভের জন্য বকা দিবি, খেয়াল না করো ভাই। এই যে আপনি যে তুলতেছেন এগুলো আমার কাছে নোট আছে, আমার লেখা বই আছে, নোট আছে, বাজারে বই আছে, এগুলো পাবেন, কিন্তু আমার মুখের ভাষা আর পাবেন না। আগে আমি কি বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেভাবে ম্যাথমেটিক্স শিখছি আপনাদেরকেও সেভাবে শিখাচ্ছি, মানে আমি যে স্টাইলে পড়াশোনা করছি। একটা টিচার লেকচার দিবে, আপনি 100% মনোযোগ দিবেন, কি বলতে চাই। লেখাগুলো আপনি সব বইতে পাবেন, ইউটিউবে সার্চ দেন, তারপরে আপনি নেটে ঢুকেন, ওখানে সার্চ দিলে পিডিএফ ফাইল, হাজার হাজার পিডিএফ ফাইল পাবেন আপনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এস এবং কে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কাকে বলে? যে রাশির মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে মান তো একটা আছেই। তাহলে এস এবং কে এর মান থাকবে না। এস এবং কে এর মান বের করার জন্য আমাদের 2 নম্বরে কনস্ট্যান্ট টার্মকে শূন্য ধরে নেব। এখানে আপনি স্বীকার করছেন আলফা এবং বিটা কিন্তু ভেরিয়েবলস, তাহলে আমাদের 2 নম্বরের লব এবং হরের প্রথম অংশের মধ্যে কিন্তু আলফা বিটা আছে। তাহলে আলফা বিটা মানে ভেরিয়েবল যুক্ত যদি কোনো পদে থাকে, ভেরিয়েবল যদি কোনো পদে যুক্ত থাকে, ওই পদগুলাকে আমরা বলবো ভেরিয়েবল টার্ম, অর্থাৎ চলক যুক্ত পদ। আর এখানে দেখুন তো লব এবং হরে দ্বিতীয় অংশের মধ্যে দেখুন আলফা বিটা ভেরিয়েবল আছে নাই, তাহলে কনস্ট্যান্টই আছে, তাহলে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা এস এবং কে ওই দুটা কনস্ট্যান্টের মান বের করার জন্য 2 নম্বরের কনস্ট্যান্ট টার্মটাকে শূন্য ধরে নেব। স্টেপ নাম্বার
3 for the values of s and k such that a1 s plus b1 k plus c1 equal to 0 and a2 s plus b2 k plus c2 equal to 0 এই দুইটা সমাধান করলে আমরা x এবং s এবং k এর দুইটা মান পাবো। By solving we have s সমান মনে করো আমরা s1 ধরলাম কথার কথা, k সমান আমরা s2 ধরলাম, সে মানে হচ্ছে ধরে নেওয়া। আবার এই মানগুলা আপনি 2 নম্বরে বসাবেন, তাহলে পাচ্ছি ডি বিটা ডি আলফা ইকুয়াল টু a1 alpha plus b1 beta divided by a2 alpha plus b2 beta। এই যে s এর মান k এর মান s1 s2 পেলাম, এই দুটাকে সমাধান করেই তো পেয়েছি, তাই না? তার মানে ধরে নিলাম s এবং k s1 এবং s2 এই দুটা মান এই দুটা সমীকরণকে সমাধান করেই তো পেলাম। তাহলে s এবং k এখানে বসালে আপনি 0ই পাবেন, তার মানে এটার মান 0 এটার মান 0 এখানে বসান। আপনি সরাসরি এর মান 0 এর মান 0 বসালে এটা তো বিলুপ্ত হয়ে যাবে। কিংবা আপনি যদি s এবং k এর মান এখানেও বসান, অটোমেটিক্যালি ক্যালকুলেশন করলে কি আসবে? 0 আসবে, কারণ এই দুটা আমরা এখান থেকেই তো পেয়েছি। এখন এটার দিলাম কত নাম্বার? 3 নাম্বার। এটা এখন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন না? হোমোজিনিয়াস, ওকে। এবার আমরা এরপর থেকে আগের সেই ইজাগুলো টানবো, মানে এরপর থেকে আগে যে আমরা গ্রামারগুলো ইউজ করে হোমোজিনিয়াসের গ্রামারগুলো ইউজ করে অঙ্কগুলো সলভ করছিলাম, এখানে সেভাবে আমরা সলভ করব। মনে আছে? স্টেপ নাম্বার 5 আমরা এখন ধরে নেব ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিটা ইকুয়াল টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আলফা ইনটু নতুন ভেরিয়েবল। মনে আছে তো? তাহলে সুতরাং ডি বিটা ডি আলফা, আলফার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে বি প্লাস আলফা ডি বি ডি আলফা, ওই আগের ভাবে যেভাবে করছিলাম করে করে আপনি এখন সলভ করবেন। তাহলে এখন আমরা কাজ শুরু করি। তবে এই গ্রামারটা আপনি কখন অ্যাপ্লাই করবেন? এই যে আপনারা ডিস্টার্ব করছেন, এখানে কন্ডিশনটা লিখে নেই। এই গ্রামারটা আপনারা তখনই ইউজ করতে পারবেন যদি a1 এবং a2 এর রেশিও b1 এবং b2 এর রেশিও সমান না হয়। গত ক্লাসে আমরা এই স্টাইলের একটা অঙ্ক করছিলাম, যদি রেশিও সমান হয় তখন একটা অঙ্ক করছিলাম না? যদি রেশিও যদি সমান না হয়, অর্থাৎ ডান পাশের লব এবং হরে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান দিয়ে কিন্তু আমরা গত ক্লাসে একটা অঙ্ক করছিলাম। আজকে দেখলাম যদি সমান না হয়, সমান না হলে এই প্রসিডিওর আরো দেখাবো। আমরা এখন অঙ্ক করি, তারপরে লিখিয়েন, তারপর লিখার সুযোগ দেব। এবার এখন লিখেন, অসুবিধা আছে? পড়ানোর সময় শুধু শুধু তাহলে আমরা কাজ শুরু করি। লম্বা কিন্তু অঙ্কগুলা, অঙ্ক লম্বা বলে দিচ্ছি। solve four x minus y plus 7 dx equal to twice x plus y minus 1 dy। এখন লিখা দরকার নেই, লিখতে পারবেন, আমি লিখার সুযোগ দেব, টেনশন করেন না। আগে একটা জিনিস ভালো মতো বুঝেন, অসুবিধা আছে? সলিউশনটা দেখুন, মনে দেখো তো আমার বাম পাশ দেখা যাচ্ছে কিনা? ওকে। দা গিভেন
differential equation is 4x minus y plus 7 dx equal to 2x plus y minus 1 dy. That is dy dx equal to 4x minus y plus 7 divided by twice x plus y minus 1. এটাকে দিলাম কত নাম্বার? 1 নাম্বার। আপনি 8 গুণ করেন এটা পাবেন। একটা কথা বলি, আপনারা অনেকে কি ভাবছেন জানেন? এটাকে এটাকে এর নিচে নিয়ে আসলাম, এটাকে এর নিচে নিয়ে আসলাম, তাই না? এটাতে ভাবছেন। কথা বলেন না কেন? সত্য কথা মানে শুনতে খারাপ লাগলেও কিন্তু আসলে মিষ্টি। পিছনে বসো। আচ্ছা, তো আপনারা অনেকে ভাবছেন ডিএক্সটা নিচে নিয়ে আসছি আর এটাকে এই পাশে নিয়ে আসছি, এটা পেলাম, এটা ভাবছেন, তাই না? আপনাদেরকে বলছিলাম ডিওয়াই ডিএক্স, এটার উচ্চারণটা হবে ডিওয়াই ডিএক্স কিংবা ডিএক্স অফ ওয়াই। এটাকে ডিওয়াই বাই ডিএক্স বলা যাবে না, এটা বাই তো না, এটা ডিভিশন না। ডিভিশন হলে না আপনি এটা একটা জিনিস, এটা একটা জিনিস এভাবে চিন্তা করতেন। তো যেহেতু ডিভিশনই না, তা আপনি এটাকে পট করে ওই পাশে নিয়ে যাবেন কেমনে? আসলে বিষয়টা কিরকম আমি বলি। ধরেন এটা আপনি উভয় পক্ষে ডিএক্স করুন, ডিওয়াই ডিএক্স ডিএক্স ইকুয়াল টু 4x minus y plus 7 divided by twice x plus y minus 1 dx। এটা সমান কত? dy। আপনারা আবার ভাবিয়েন না কেন dx dx ক্যান্সেল করে dy টা আসছে, এমন না। ইকুয়াল টু 4x minus y plus 7 divided by twice x plus y minus 1 dx। এটার অর্থ যে এটা আপনারা জানেন কিনা? আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম কে কে প্রমাণটা পান নাই? আপনারা পান নাই। আচ্ছা, আমি এখন আবার একটু প্রমাণ করে দিচ্ছি, তবে আজীবনের জন্য মাথায় সেটিং করে রাখবেন। ডিএক্স ডিএক্স ক্যান্সেল করে ডিওয়াইটা আসছে এমন না, এটাকে আপনি সরাসরি এভাবে লিখতে পারবেন। আমি গ্রামারটা আপনাকে শিখাই। ধরে নিলাম f is a function of x, y, z। fটা কয় চলক বিশিষ্ট ফাংশন? 3 চলক বিশিষ্ট। যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয়, ওই ফাংশনকে ওই চলকগুলির সাপেক্ষে যদি করেন, আপনাকে অবশ্যই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। যতবার ইচ্ছা ততবার আপনি করতে পারবেন। আপনি আমার গ্রামারটা শুনেন নাই? না শুনলে আমি পড়াবো না। আমি যে গ্রামারটা শিখাচ্ছি আপনাকে মূল্যায়ন করা লাগবে। পড়াশোনা এত সস্তা ভাবার তো কোনো কারণ নেই। আপনি বিগত 3-4 সালের প্রশ্ন দেখে মুখস্থ করলেন, আপনি ফুল আনসার করলেন, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, যে তো কি হয়েছে? সো হোয়াট? আপনাকে যদি একটা নতুন অঙ্ক দেয়, অঙ্ক না পারলে? আমার জীবন আমি শুধুমাত্র একটা ফার্স্ট পাইছি, সেটা হচ্ছে এসএসসি ফার্স্ট ডিভিশন, ইন্টার সেকেন্ড ডিভিশন, অনার্স সেকেন্ড ক্লাস, তারপরে মাস্টার সেকেন্ড ক্লাস। তা বাংলাদেশে কোনো গণিতবিদ আমার সামনে আসতে কোন তো? আসতে কোন না। আড়াআড়ি গুণ করুন, তাহলে পাচ্ছেন 2x plus y minus 1 dy equal to 4x minus y plus 7 dx, তাই না? এটা ইকুয়াল টু এটা। তো আমি যদি এখান থেকে যদি এটা পাই, এখান থেকে সরাসরি এটা লিখতে পারবো না কেন? পারবো, বাট ওইটা মাথায় আনিয়েন না যে স্যার মনে হয় ডিএক্সটা ডানে নিয়ে আসছে, ওইটাকে বামে নিয়ে আসছে, ওইটা না। যেহেতু এখান থেকে আমরা এই প্রসিডিউর এটা পাই, আমি দুই একটা লাইন মিস করে এটার পরিবর্তে আমি এটা লিখলাম। মাথায় এটা আনবেন। তাহলে এবার সবার মনোযোগ চাই। এখন দেখি আমার এই শর্ত ফুলফিল করে কিনা। x এর সহগের অনুপাত 4 divided by 2,
আর ওয়াই এর সহগের অনুপাত -1 ডিভাইডেড বাই কত 1 সমান নাকি? এটারে ক্যালকুলেশন করলে কত হয়? রেজাল্ট 2 হয়। এটারে ক্যালকুলেশন করলে -1 হয়। তাহলে 2 এবং -1 সমান 9। তাহলে আমাদের এই শর্ত কি করেছে? ফুলফিল করছে। তাহলে আমাদেরকে সলভ করতে হবে এই প্রসিডিউরে। সবার মনোযোগ চাই, লেখা বন্ধ থাকবে। আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি ধরে নেবেন x ইকুয়াল টু আলফা প্লাস এইচ, y ইকুয়াল টু বিটা প্লাস কে। উল্লেখ্য আলফা এবং বিটা হচ্ছে নিউ ভেরিয়েবলস, এটা মাথায় রাখবেন। এস এবং কে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সুতরাং dx ইকুয়াল টু ডি আলফা, dy ইকুয়াল টু ডি বিটা। যেহেতু এইচ এবং কে কনস্ট্যান্ট, তাদেরকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়। এখানে আমি কারো সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করিনি, আমি টোটাল ডিফারেন্সিয়েশন করেছি। এই মানগুলো এখন আপনি 1 নম্বরে বসাই দিন। তাহলে ডি বিটা ডি আলফা ইকুয়াল টু 4 ইন্টু আলফা প্লাস এইচ মাইনাস বিটা প্লাস কে প্লাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু আলফা প্লাস এইচ প্লাস beta plus k minus 1, that is d beta d alpha equal to 4 alpha minus beta plus 4h minus k plus 7 divided by এখানে twice alpha plus beta plus twice h plus k minus 1। এটার দিলাম কত নম্বর? 2 নম্বর। তার মানে আমরা স্টেপ 1 স্টেপ 2 কভার করলাম, একটু পর্যন্ত এসে পৌঁছলাম। তো আমি আপনাদেরকে বলছিলাম এস এবং কে কনস্ট্যান্ট, তাদের মান বের করার জন্য 2 নম্বরের কনস্ট্যান্ট টার্মটাকে আমরা শূন্য ধরে নেব। ফর চুজিং দ্য ভ্যালুস অফ এস এন্ড কে সাচ দ্যাট দিস এন্ড দিস সেপারেটলি ইকুয়াল টু 0। আপনি সংক্ষেপে এইভাবে লিখতে পারবেন, ফর দ্য ভ্যালুস অফ এস এন্ড কে সাচ দ্যাট আমার জায়গা লাগবে, তো ওই পাশে আবার আরো কাজ করা লাগবে, এই জন্য ওই পাশটা ব্লক করছি না আর কি। তাহলে সাচ দ্যাট 4h minus k plus 7 equal to 0, twice h plus k minus 1 equal to 0। এবার এই দুটাকে আপনি সমাধান করে h এবং k এর মান পাবেন, তাই না? তাহলে বাই সলভিং we have h সমান -1, k সমান কত? 3। আপনি এই সমাধানটা অপনয়ন পদ্ধতি দিয়ে করতে পারবেন। অপনয়ন পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় মেথড অফ এলিমিনেশন। আপনি এই দুটা সলভ প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারবেন, ওটাকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। আপনি চাইলে এটা সমাধানটা 8 গুণন পদ্ধতি ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে 8 গুণন পদ্ধতি। বজ্র গুণন নামে কোনো গুণ নাই। এই যে আমরা এইভাবে গুণ করি না, অনেকে বলে বজ্র গুণন করে ভাই, বজ্র গুণন নামে কোনো গুণ নাই। এটা হচ্ছে 8 গুণন পদ্ধতি, বুঝতে পারছেন? আবার আপনি আরো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কনসেপ্ট ইউজ করে। ম্যাট্রিক্সের কনসেপ্ট ইউজ করে আপনি ইনভার্স ম্যাট্রিক্সে নিয়ে গিয়েও আপনি সলভ করতে পারবেন। ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতি। আপনি ওখানে আবার গস এলিমিনেশন মেথড, গস জর্দান এলিমিনেশন মেথড, জর্জ জ্যাকোবি এলিমিনেশন মেথড, গস সেডাল এলিমিনেশন মেথড, ফ্যাক্টরাইজেশন মেথড, অনেক মেথড আছে, এটাও ইউজ করতে পারবেন। আপনি আবার ওই যে অনার্স ফার্স্ট ইয়ারে আরো পড়ছিলেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কনসেপ্ট, এসিলন ফর্মের দিয়ে গিয়েও করতে পারবেন। আপনি আবার নির্ণায়ক পদ্ধতিতে ওই যে একটা রুল আছে, এটাকে ক্রেমার্স রুলটা ইউজ করে আপনি করতে পারবেন। আবার আপনি আইগেন ভ্যালু আইগেন ভেক্টরসের সেই কেলি হ্যামিল্টন থিওরামের কনসেপ্ট ইউজ করে আপনি সলভ করতে পারবেন। আপনি আপনার গরুকে যেদিকে ইচ্ছা সেভাবে আপনি সলভ করতে পারবেন। আপনি সফটওয়্যার ইউজ করলেও করতে পারবেন। ওই যে আজকে বই দিলাম না একটা, ওই বইয়ের মধ্যে আছে ওখানে ম্যাথমেটিকা, আপনি ওই সফটওয়্যারটা ইউজ করেও আপনি সলভ করতে পারবেন আপনার ইচ্ছা। মানে কথার কথা তোমাদেরকে সাহস বাড়া দিচ্ছি যে পারবো, কোনো সমস্যা নেই। আপনি সলভ করলে এস এর মান -1, কে এর মান 3 পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি তো এখানে কোনো ক্যালকুলেশন না করে আপনি ফট করে এখানে বসাই দিলেন মানটা,
এটার কোনো কাহিনী আছে কিনা, মানে আপনি কেমনে জানলেন এস এর মান -1 হবে, কে এর মান 3 হবে? এটা বের করতে তো আমাদের 5 মিনিট সময় লাগবে। আপনাদের মনে এরকম একটা প্রশ্ন আছে না? আসে? শুনেন, এই গ্রামারটা মানে এই গোপন রহস্যটা একটু পরে বলি। হ্যাঁ, পরে বলবো, পরে বলবে। আমি জানি আপনাদের অনেক কৌতূহল। এই দুইটা ক্যালকুলেশন মানে না করে হঠাৎ করে আপনি এখানে এর মান -1, কে এর মান 3 বসা দিলেন, নিশ্চয়ই এখানে কি আছে? এখানে আছে, বুঝছেন? আমরা তো মাথা চুল দেখলে, ল্যাংটা দেখলে মনে করি যে ওই লোকের ভিতরে আছে বাজি, আছে না? আসলে সে পাগল, কিছু নেই। আপনারা ভাবিয়েন না আমি এখানে টেকনিক অ্যাপ্লাই করছি, এটা ভাবার কোনো কারণ নেই। আমি সময় অপচয় থেকে উত্তরণের জন্য আসলে প্রশ্নটা লেখার সময় কিন্তু আমি তো জানি এখানে এস এবং কের মান বের করতে হবে, এই দুটো আমি দেখে ফেলছি, বুঝছেন? বুঝছেন কিনা? এখানে আসলে কিছু নেই, মানে এখানে শর্টকাট টেকনিক ইউজ করি নাই। এখানে লাভলু বাবার ভিতরে এমন কোনো কি নাই, কোনো আল্লাহর কাজ নাই যেখানে ফট করে আমি এখানে বলে দেবো, বুঝছেন কিনা? এটা আসলে প্রশ্নটা লেখার সময় এস এর মান কি হবে, কে এর মান কি হবে, এটা আমি দেখে ফেলছিলাম। আচ্ছা, যাই হোক, এই মানগুলো এখন আমরা কোথায় বসাবো বলেন? 2 নম্বরে বসাবো, প্লিজ, কথা নয়। তাহলে 2 নম্বর বিকামস ডি বিটা ডি আলফা ইকুয়াল টু, এখানে পাচ্ছি 4 আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 আলফা প্লাস বিটা। এস এবং কে এর মান এখানে বসালে অটোমেটিক্যালি শূন্য হয়ে যাবে। এস এবং কে এর মান এখানে বসালে শূন্য হয়ে যাবে, তার মানে এর মান কত? এই যে শূন্য, এর মান শূন্য, এই যে শূন্যগুলা বসা দিলে তো এমনিতে শূন্য। আবার এইগুলা না বসায় এস এবং কে এর মান যদি আপনি বসায় ক্যালকুলেশন করেন, কি আসবে? শূন্যই আসবে। তাহলে আপনি এখানে পাচ্ছেন কত নাম্বার? 3 নাম্বার। আমরা স্টেপ নাম্বার 4 পর্যন্ত এসে পৌঁছলাম। নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এখন আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি করলাম? কনভার্ট করলাম। দিস ইজ নাও হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। বলেন, এখানে যেহেতু শূন্য আমরা এটা কেন আমরা আবার বের করছি? হ্যাঁ আমরা তো শূন্য ধরে নিয়েছি। হ্যাঁ, এটা যেহেতু শূন্য ধরে নিয়েছি, এটা কে মানে আলাদা বের করতে হবে। কেন বের করতে? ওইটা তো, এটার উত্তরটা একটু পরে দিই, মানে আমার কাজটা দেখলে ওই প্রশ্নটার উত্তরটা পেয়ে যাবেন, এই জন্য বলতেছি। তাহলে এখন এটা নন হোমোজিনিয়াস ছিল, এখন এটা কি হয়ে গেল? হোমোজিনিয়াস। তাহলে আমাদের চ্যাপ্টারটা তো এরকম, মানে নন হোমোজিনিয়াস ফার্স্ট অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওটাকে আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি করব? প্রবেশ করব, রিডিউস করব। এই যে আমরা প্রবেশ করলাম, এরপর থেকে যে কাজ সেগুলি হচ্ছে আমরা আপনাদেরকে ওই যে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে সলভ করার জন্য যে ওয়ার্কিং রুল, ওই রুল ইউজ করে করে এখন আমরা অঙ্ক করব। দেখুন এবার, let dependent variable beta can be expressed as the multiple of the product of independent variable and new variable beta b হচ্ছে নিউ ভেরিয়েবল। তাহলে তো বলতে বলতে তো 5 ঘন্টা চলে যায়। প্রতিটা বিটে 5 মিনিট করে বকা। এই মানগুলো বসাই দিন, দেখা যায় বি প্লাস আলফা, দেখা যায় ডিবি ডি আলফা ইকুয়াল টু, এখানে মানগুলা বসাই দিন, পি আলফা মাইনাস, মাথাটা আসতে পারে, 4 আলফা মাইনাস বি আলফা ডিভাইডেড বাই 2 আলফা প্লাস বি আলফা। আর নিচে লিখলে তো দেখা যাবে না, বাকি কাজ ভাই আমি এই পাশে দেখাচ্ছি। আর এবার বিটাকে আমরা ডানে নিয়ে যাব, তাহলে এখানে থাকবে আলফা ডিবি ডি আলফা
ইকুয়াল টু, আমরা লব এবং হরকে আলফা দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে পাবেন আপনি 4 মাইনাস বি ডিভাইডেড বাই 2 প্লাস বি মাইনাস বি, ওই যে বাম পাশের বিটাকেও ডানে নিয়ে গেলে নর্মাল ক্যালকুলেশন, और अल्फा डी बी डी अल्फा इक्वल टू 4 माइनस बी माइनस ट्वाइस बी माइनस बी स्क्वायर डिवाइडेड बाय 2 प्लस बी बाय কোনো অসুবিধা আছে? और अल्फा डी बी डी अल्फा इक्वल टू 4 माइनस 3 बी माइनस बी स्क्वायर डिवाइडेड बाय 2 प्लस बी। ভাই আমি উভয় পক্ষে ডি আলফা গুণ করব, আলফা ডিবি ডি আলফা ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার প্লাস 3b মাইনাস 4 ডিভাইডেড বাই বি প্লাস 2 ডি আলফা। আমি উপর থেকে একটা -1 কমন নিলাম, কমন না নিলেও কোনো সমস্যা নেই, আমি আমার সুবিধার জন্য নিলাম, দিয়ে দিই। বুঝতে পারছেন? और আলফা এটা সমান কি বলছিলাম, ডি আলফা ক্যান্সেল করা যাবে না, এটার অর্থ হচ্ছে সোজা কথা ডিবি। আমি তো একটু আগে প্রমাণ করতে চাইছিলাম, আপনার অমনোযোগিতার কারণে আমি আর দেখাইনি। এবার যেভাবে আছে ওইভাবে তাক বি স্কোয়ার প্লাস 3b মাইনাস 4 ডিভাইডেড বাই বি প্লাস 2 ডি আলফা। ভাই আলফা ডানে নিয়ে যান, ওটাকে বামে নিয়ে আসুন, b plus 2 divided by b square plus 3b minus 4 db equal to minus d alpha divided by alpha। প্রশ্ন করতে পারেন এখানে ভাগ করছেন কেন? ভাই এখানে আমি এভাবে তো না, dy dx, এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল আসতেই পারে, এই যে আসলো, দেখেন ওটা আবার কলতল বন্ধ হচ্ছে কিনা। তো দেখুন তো, এক পাশে বি অন্য পাশে আলফা, তাহলে ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে না? ভেরিয়েবল সেপারেট হয়ে গেলেই আমরা জেনারেল সলিউশন বের করার জন্য ইন্টিগ্রেশন করব। আপনাদেরকে তো ভেরিয়েবল সেপারেশন চ্যাপ্টারটা পড়াইছিলাম, আপনারা যথেষ্ট অভিজ্ঞ। ভেরিয়েবল সেপারেট করার পরে আপনি ইন্টিগ্রেশন করবেন, করে কি লাভটা হইল? কোনো লাভ নেই, এখানে কিছু কাজ করা লাগবে। আপনি উভয় পক্ষে 2 গুণ করবেন, তাহলে পাচ্ছি 2b প্লাস 4 ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস 3b মাইনাস 4। এখানে আপনি এভাবে করলেও করতে পারবেন, অথবা আপনাদেরকে একটু টেকনিক শিখাইতে হবে, এটা ভালো হয়, একটা নতুন কাজ শিখাচ্ছি, একটা নতুন কাজ শিখাই কেন। তাহলে b প্লাস 2 ডিভাইডেড বাই b মাইনাস 1 ইন্টু b প্লাস 4 db equal to minus integration d alpha divided by alpha। ভাই কারো কোনো আপত্তি আছে? এটা জাস্ট উৎপাদকের বিশ্লেষণ করলাম, আর কিছু না। আপনি যতক্ষণ পর্যন্ত এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে ইন্টিগ্রেশন ইউজ করে ইন্টিগ্রাল ভ্যালু বের করতে পারবেন না। এই জন্য আমাকে কি করা লাগবে, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করা লাগবে, অর্থাৎ আংশিক ভগ্নাংশে পরিণত করা লাগবে। আংশিক ভগ্নাংশ পরিণত করার কিছু নিয়ম আছে, 3টা নিয়ম আছে। একটা নিয়ম আমি গোপন রাখতেছি, এটা আমার বইতে ওই কৌশলটা আমি ইউজ করেছি, এটা বাংলাদেশের কোনো রাইটার আজ অবধি সেটা ইউজ করে না, ইন্ডিয়ান রাইটার ইউজ করে না, আমি একটা জায়গা থেকে পাইছি সেটা। আর 2টা মেথড আছে, একটা মেথড আপনার 9 হায়ার মেথড শিখছিলেন, আর একটা মেথডের নাম হচ্ছে কভার আপ ফুল। কভার আপ ফুল এটা অনেকেই হয়তো জানেন। কভার আপ ফুল, আপনি যেন তেন ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারবেন না, কেবলমাত্র প্রকৃত ভগ্নাংশকেই আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারবেন। প্রশ্ন করতে পারেন যে স্যার, যদি কোনো একটা ভগ্নাংশ অপ্রকৃত হয় তাহলে ওটাকে আগে প্রকৃত করে নিতে হবে, তারপরে আমাদেরকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আদারওয়াইজ অপ্রকৃত। আরেকটা আছে মিশ্র ভগ্নাংশ, আরেকটা আছে কি মিশ্র ভগ্নাংশ।
এই টিচারগুলার আমরা থাপ পাইতে ইচ্ছা করে। যেসব টিচারগুলো ওইসব বইগুলো লিখে তাপ পাইতে ইচ্ছা করে। ধারক রেখা বলে, ভেক্টর বলে ধারক রেখা, তার বাপের রেখা। ধারক রেখা বলে কি? এইসব আলতু ফালতু কারিশমা দেখাইয়া ফুলাবাইনদেরকে ম্যাথমেটিক্যাল ফোবিয়া ঢুকাই দিতে ভাই। আছে না কোনো ধারক রেখা, বারক রেখা, সদরপদক কথা, এগুলা পড়বে না, অরিজিনাল কাজগুলা পড়বে। ধারক রেখা কিসের ধারক রেখা? ফালতু কাজ। কোনো ধারক রেখা বারক রেখা নেই, এগুলো বাদ দিবেন ফুলাবাইনদেরকে পড়ানোর সময়। এগুলা বাংলাদেশের টিচার গুলা জানে না তো 2 আনার 16 আনার ফোটা নেমেরে বলি কি। তাহলে ওই কথাটাকে এইভাবে তো লিখতে পারি, এটা ভেক্টর লাইনে তো বলতে পারি। ধারক রেখা কি আবার? এটা বলে কি ওরি? এটা ওরি আমি জিন্দেগিতে দেখি নাই বিদেশি কোনো বইতে। আমার তো হাজার হাজার বই আছে ম্যাথের উপরে। আচ্ছা, একটা কবরা ফুল শিখাই। তাহলে ভগ্নাংশ কয় প্রকার? 2 প্রকার। নট মিশ্র ভগ্নাংশ। বলবেন স্টুডেন্টদেরকে শেখানোর সময় যে ভগ্নাংশের লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ, আদারওয়াইজ মানে বাকি ভগ্নাংশ গুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র কিসের ভগ্নাংশ? আবার পূর্ণ দশমিক হাবি যাবি বলে এই ফোলাবাইনদের মাথার মধ্যে একটা বই ঢুকাই দিচ্ছে। মানে ম্যাথ মানেই হচ্ছে ভয়ানক জিনিস। অত ম্যাথের মতো মজার সাবজেক্ট বাংলাদেশে পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা নেই। সমস্যা হচ্ছে আমরা টিচাররা জানি না তো 2 আনার 16 আনার ভাব মারি, স্টুডেন্টদেরকে শিখাইতে চাই না, আর নিজেও তো পড়ি না ভাই। আপনাদেরকে এখন কবারা ফুলটা দেখাচ্ছি। এখন বলুন, এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ। লবে বি এর পাওয়ার কত? 1, আর হরে গুণ করার পর বি এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে হর বড়, লব ছোট, প্রকৃত ভগ্নাংশ, নো ডাউট। এটাকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করব কাবারা ফুল ইউজ করে। তাহলে প্রথম শর্ত হচ্ছে কাবারা ফুল যদি আপনি ইউজ করতে চান, হর যেটা আছে হর, ওটাকে আপনি উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন। উৎপাদকে বিশ্লেষণ বুঝেন কি? কি বলেন তো? উৎপাদক কি বলেন তো? হ্যাঁ, এগুলো কোথায় পেয়েছেন আপনি? আন্দাজি ম্যাথে পড়াবেন না। আপনার স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে যে স্যার এটা কি, হাবি জাবি পড়াইয়া ভাই আল্লাহ দোয়াই লাগে, আপনি ওই টাকাটার হারাম করতে চাইেন না। আপনি বলবেন ভাই আমি আগামীকালকে বুঝিয়ে দেবো তোমাকে, সুন্দর করে দেখে এসে। কথা হবে এরকম। দেখেন 10, এটাকে আমরা 1 × 2 × 5 লিখতে পারি। বুঝতে পারছেন? তাহলে 1টাও 10 এর উৎপাদক, 2টাও 10 এর উৎপাদক, 5টাও 10 এর উৎপাদক। অর্থাৎ কোন একটা সংখ্যা যদি কতগুলা সংখ্যার গুণফল আকারে যদি প্রকাশ করা যায়, ওই সংখ্যাগুলাকে ওই সংখ্যাটির উৎপাদক বলা হয়। তাহলে আমাদের এই ফাংশনটাকে এই 2টা ফাংশনের গুণফল আকারে প্রকাশ করা গেল। তাহলে ওই ছোট ছোট এই ফাংশনগুলা এই ফাংশনটার কি? উৎপাদক। ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। ভাই সবার মনোযোগ চাই এখন, সবার মনোযোগ। এরকম 2টা টান দিয়ে মাঝখানে প্লাস দিবেন। এরকম যদি আরেকটা থাকতো প্লাস দিয়ে আরেকটা লিখতাম। লবে কিছু লিখিয়েন না, হরের মধ্যে ওই উৎপাদকের একটা উৎপাদক বসাই দেন। তাহলে কত পাচ্ছি? b-1, b প্লাস কত বলেন? 4। ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুবই মজার জিনিস। মাইনাস ইন্টিগ্রেশন ডি আলফা ডিভাইডেড বাই আলফা। তাহলে লবে কি হবে শুনে নেবা। হ্যালো, আপনি এই যে b-1 যেটা দেখতে পাচ্ছেন, b-1টাকে 0 ধরে বি এর মান কত পেলেন? 1। এই বি এর মান 1টা
যাকে শূন্য ধরছেন তার উপরের লাইনে ওই ফাংশনটার মধ্যে ওইটা বাদ দিবেন, যাকে শূন্য ধরছেন ওইটা বাদ দিবেন, বি এর সেই মূলটা এখানে বসাই দিন। এখানে বসালে কত হয়? বি এর মান 1 বসান না ভাই, 3/5, 3/5 এটার উপরে বসবে, 3/5। ক্লিয়ার? আর একটু স্পষ্ট করে লিখি, ঠিক আছে ভাই? এবার আপনি এটাকে শূন্য ধরেন, তাহলে বি প্লাস 4 ইকুয়াল টু 0, সুতরাং বি ইকুয়াল টু কত? -4। বি এর মান -4, যাকে শূন্য ধরছেন তার আগের লাইনে ওইটাতে বসাবেন, ওইটা একদম বাদ দেন, বাকিটাতে বসান। বি এর মান -4 বসালে -2, -5, তাহলে কত হয়? 2/5। তাহলে এখানে 2/5, তাই না ভাই? হয়ে গেল। এবার 3/5 ইন্টিগ্রেশন db ডিভাইডেড বাই b-1 প্লাস 2/5 ইন্টিগ্রেশন db ডিভাইডেড বাই b+4, এটাকে চাইলে আপনি বামে আনতে পারেন, প্লাস ইন্টিগ্রেশন d আলফা ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু 0। নিচে লিখলে কি দেখা যাবে? আরেকটা লাইন লিখা যাবে না? ওকে। और 3/5 इंटीग्रेशन db के लिखा जाए d of हर डिवाइडेड बाय b-1। এটা কাকে বুঝেন নাই? আপনি বুঝছেন? আপনি আগে ক্লাস করছিলেন প্রথম দিন এই যে বগা একটা খাইছেন কেন? আপনি আগে ক্লাস করছিলেন, এটা কি বুঝছেন? কাকে বুঝেন নাই? আপনি বুঝছেন, আপনাকে বুঝাই দিচ্ছি, কিন্তু খেয়াল করিয়েন, খেয়াল অমনোযোগী হবেন, ওটার মতো আর বুঝাবো না। আচ্ছা আচ্ছা, একটু পরে বুঝাই দিচ্ছি। প্লাস 2/5 इंटीग्रेशन ए डी बी के डी ऑफ 4 आकारे लिखा जाए b+4 डिवाइडेड बाय b+4 प्लस इंटीग्रेशन d अल्फा डिवाइडेड बाय अल्फा इक्वल टू 0। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি dv-টাকে d of b-1 কেমনে লিখলেন? এই যে db কে d of হর আকারে কিভাবে লিখলেন, এটা তো আপনার প্রশ্ন। দেখুন, ডি মানে ডিফারেন্সিয়েশন কারো সাপেক্ষে না, তাহলে আপনি বি কে ডিফারেন্সিয়েশন করলে ডিবি হবে, 1টা করেছেন তাকে করলে 0, তার মানে কত? ডিবি। তাহলে ডিবি কে ডি অফ হর আকারে লেখা যায়, এখানেও ডিভি কে ডি অফ হর আকারে লেখা যায়। এখন বুঝছেন? আচ্ছা, এবার যেহেতু আমার জায়গা দরকার, আমি শুরুতেই বলছিলাম ভাই অঙ্কগুলো লম্বা, আপনারা যদি খাতা লিখেন একটুকে 1 পৃষ্ঠা, একটুকে আরেক পৃষ্ঠা, একটুকে আরেক পৃষ্ঠা, 4-5 পৃষ্ঠা হয়, এগুলো একটা অঙ্ক তুলে নেন, ওটা আমি মুছে দেবো, ওয়ার্কিং রুলটা মুছে দেব, বাকি কাজ ওই পাশে লিখব। হ্যাঁ, আপনাদের কষ্টই করতে হতো না, যদি রেগুলার আসতেন, আমি প্রতিদিন ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিতাম, ওখান থেকে আপনার দেখে ফেলতেন। এখন দেখেছি আপলোড দেওয়ার কারণে স্টুডেন্টের উপস্থিতি কম, মানে ভিডিওগুলো ফ্রি পাচ্ছি, এই জন্য আর দিই না। ভিউ লাগবে না আমার, আমার ইউটিউব বিক্রি করে আমার খাইতে হবে না, আল্লাহর রহমত। আমার যে বেতন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এবার একটু এদিকে তাকান সবাই। আপনারা এরকম একটা ফর্মুলা জানেন, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স ইকুয়াল টু লগ এক্স। এটা কি দেখা যাচ্ছে? দেখেন তো, আমরা এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, তিনোটার মধ্যে সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। और 3/5 আপনি মনে মনে b-1টাকে x ধরুন, তাহলে ইন্টিগ্রেশন dx বাই x সমান হচ্ছে log x, log of b-1। এটা আবার লন পড়তে যাইয়েন না, আছে না অনেক টিচার বলে লন, এর বাপের দিন না লন। এটা আমি টিচারের বদনাম করি না ভাই, কারণ আমিও টিচার, কিন্তু কথা হচ্ছে তুমি না জানলে শিখে শিখে স্টুডেন্ট পড়াবা।
স্টুডেন্টদেরকে ভুলটা তো পড়াইতে পারবে না, ফটকা বলো যে এটা আর এটা সেম, কিসের সেম? ফার ডিফারেন্স দুটার মধ্যে। প্লাস 2 ডিভাইডেড বাই 5, আপনি বি প্লাস 4টাকে যদি একটা চলক মনে করেন, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স, তার মানে লগ এক্স, লগ অফ বি প্লাস 4। এবার লগ সম্পর্কে আমার একটা ভিডিও আছে, লগের উৎপত্তি থেকে শুরু করে কে আবিষ্কার করছে, আসার পরে এখানে কিছু দুষ্প্রাপ্য আমি ফর্মুলা ইউজ করেছি অঙ্কগুলোর মধ্যে। আপনারা তো কয়েকটা ফর্মুলা জানেন, লগের মধ্যে শুধু লগের উপরে বই আছে, আমার কাছে শুধু লগের উপরে বই আছে, ওখানে কিছু দুষ্প্রাপ্য ফর্মুলা ইউজ করে কিন্তু আমি কিছু অঙ্ক করেছি আপনাদের সুবিধার জন্য, স্টুডেন্ট শিখুক। আপনারা চাইলে আমার ইউটিউবে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন, লগের একদম মানে শুরু থেকে কিভাবে শুরু হয়েছে, কোথায় কোথায় ইউজ হয়েছে, লগের কিছু ফর্মুলা ডিরাইভেশন করছি, আর কিছু লগের অঙ্কগুলা করছি যেগুলি আপনাদের বিসিএস এর জন্য লাগবে, আপনাদের জবের জন্য লাগবে, বিভিন্ন সালে পরীক্ষা আসছে, ওই টাইপের অঙ্কগুলো আমি সলভ করেছি। ওই লেকচারটা একটু দেখে নিন যদি, তো তখন আপনি এরএন সম্পর্কে ধারণাটা পাবেন। প্লাস ইন্টিগ্রেশন ডি আলফা বাই আলফা সমান হচ্ছে লগ আলফা, একটা কনস্ট্যান্ট দিবেন না ভাই, আমি সেই কনস্ট্যান্টটাকে 1/5 লগ সি ইউজ করলাম, বুঝতে পারছেন? 1/5 লগ সি। আবার ইন্টিগ্রেশন করার পরে একটা সি দিতে হয়, মানে কনস্ট্যান্ট। আমাদেরকে দেখেন না হাবিজাবি বুদ্ধি শিখাই দিছে, মানে ইন্টিগ্রেশন করার পরে শেষে তোমরা একটা সি দিও, বুঝছো ভাই? বলে না ইন্টারমিডিয়েটে, কথা বলেন না কেন? কোনো স্যার কি বলছে এই সি কেন দিতে হয়, মানে এই কনস্ট্যান্টটা কেন দিতে হয় বলছে? বলে না, এটার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে আমি শুধু কনস্ট্যান্ট সি কেন ইউজ করব? এটা তো ইচ্ছামূলক ধ্রুবক, আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আমি কি ধ্রুবক ইউজ করবো, সেটা আমার বিষয়। শুধু সি কেন ইউজ করব? দেখো কিভাবে তোমাদেরকে ভয়টা ঢুকাই দিছে ভাই। ইন্টিগ্রেশন করার পরে তাও ইনডেফিনিট ইন্টিগ্রাল, লিমিট মুক্ত ইন্টিগ্রালকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল, লিমিট যুক্ত ইন্টিগ্রালকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। আবার ডেফিনিট ইন্টিগ্রাল দুই প্রকার, একটা হচ্ছে প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। যাই হোক, ডেফিনিট ইন্টিগ্রালে কনস্ট্যান্ট ইউজ করতে হবে না, ইনডেফিনিট ইন্টিগ্রালে কনস্ট্যান্ট ইউজ করতে হয়। কেন? একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, আপনাদেরকে শেখাবো, টেনশন করার দরকার নেই। এবার সেই কনস্ট্যান্টটা একদম সি দিতে হবে এমন না, আমি কি এখানে সি ইউজ করেছি, এখানে 1/5 লগ সি ইউজ করেছি, এটা একটা কনস্ট্যান্ট। এটা আমি আমার অঙ্কের সুবিধার জন্য আমি এইভাবে নিলাম, আমি চাইলে সি ইউজ করলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার আপনি ঘুমাচ্ছেন মনে হয় না, একটু ঘুমাচ্ছেন, আপনি বেশি বেশি গরুর খাবেন, কলিজা খাবেন। উভয় পক্ষে আপনি 5 গুণ করবেন, উভয় পক্ষে 5 গুণ করবেন। আমি কেন বলছি ভিডিওটা বন্ধ করলে তারপর বলবো। উভয় পক্ষে আপনি 5 গুণ করেন, 5, তাহলে এখানে পাবেন আপনি 3 log of b minus 1 plus 2 into log of b plus 4 plus 5 log alpha equal to log c। और লগের ধর্ম অনুসারে বামে যেটা থাকবে সে পাওয়ারটা আর্গুমেন্টের পাওয়ার হবে, এটাকে বলা হয় আর্গুমেন্ট। log of b plus 4 similarly to log of alpha to the power 5 equal to log c। ভাই কারো কোনো আপত্তি আছে? और log a plus log b plus log c সমান log a b c, তার মানে log of b minus 1 whole cube b plus 4 whole square alpha to the power 5 equal to log c। আমরা উভয় পক্ষে log বাদ দেব। এখানে আবার কিছু টিচার ফুটানি মারে, উভয় পক্ষে অ্যান্টিলগ নিয়ে। আমি মনে করছি কোন জিন আপনার উপর কোন মানে হর্ন করছে কিনা। যারা জিন হাজির করে দেখেন ভিডিওগুলা, জিন হাজির করার পর ফট করে জিন আসলে এরকম করে, তো এরকম করে সে বিরস হয়ে যায়, জিনেই কথা বলে তখন। আমার বন্ধু আছে তো, ফ্রেন্ড আছে, বিশ্বাস হয় না? আমার বন্ধু আছে জিন,
আচ্ছা বলবো একটু পরে, কাহিনী বলবো, আগে ভিডিও শেষ করি। বলবো, শুনেন এবার। log a plus log b plus log c equal to log a b c। ও যেটা বলছিলাম, আমি উপপক্ষে log বাদ দেব, log বাদ দিলাম। b minus 1 whole cube b plus 4 whole square alpha to the power 5 equal to c। কিছু টিচার আছে উপপক্ষে অ্যান্টিলগ নিয়ে। অ্যান্টিলগ কেন নেবেন? আপনি যদি চাকরিতে, যদি আপনার প্রতিষ্ঠানে যদি কোনো লোককে যদি আপনি চাকরি দেওয়ার অধিকার রাখেন, তাহলে চাকরি খাওয়ার অধিকারও তো তার আছে। আপনারা অনেক সময় দেখেন না, উভয় পক্ষে লগ নিয়ে নাকি লগ গুণ করেন নাকি লগ নেন। গুণ করলে অ্যান্টিলগ হবে, তার বিপরীত হবে। আপনি তো লগ গুণ করেন না, লগ নেন যে, তো যদি লগ নেন তাহলে লগ বাদ দিবেন, বুঝছেন? গুণ করলে না, গুণের একটা বিপরীত আছে না ভাই। আপনি তো লগ গুণ করেন না কখনো, তাহলে যেহেতু লগ গুণ করেন না, অতএব এখানে প্রতিলগ কিংবা অ্যান্টিলগ নেয়ার কোনো সুযোগ নাই। উভয় পক্ষে আপনি লগ বাদ দিবেন। এগুলো হচ্ছে গ্রামার। আপনারা তো জানেন আমার অনার্স মাস্টার্স, আমি আহামরি কোথাও পড়ি নাই, আমি শ্রীরাম কলেজে অনার্স মাস্টার্স করছি, কিন্তু আমার গুরু যেগুলি পাইছি এগুলো বাংলাদেশের সেরা সেরা গুরু পাইছি। এবার আপনি বি এর মান বসায় দেন। এখান থেকে বি সমান কত? বিটা ডিভাইডেড বাই আলফা। বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস 1 হোল কিউব বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 4 হোল স্কোয়ার আলফা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু সি। বা এখানে আমরা লসাগু নেব। বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা, এখানে হোল কিউব আর এখানে হোল কিউব, এখানে 4 আলফা প্লাস বিটা, এখানে 4 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত বলেন? সি। দিস এন্ড দিস ক্যান্সেল। অর এবার বাই বিটা এবং আলফার মান বসাই দেব। ওই যে দেখেন, বিটা এবং আলফার মান বসাবো আমরা। ওয়েট করেন, এই যে এখান থেকে বিটা এবং আলফার মানটা আমরা বের করব। হ্যাঁ, তাহলে এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করে ফেলি। এখানে আলফা ইকুয়াল টু এক্স মাইনাস এইচ, বিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস কে, তাই না? তো এইচ সমান -1, তার মানে এক্স প্লাস 1, কে সমান হচ্ছে 3, তাহলে ওয়াই মাইনাস কত? 3। তাহলে আলফা এবং বিটার মান যথাক্রমে এক্স প্লাস 1, ওয়াই মাইনাস 3 বসাবো। বসাই দেন, কাজ প্রায় শেষের দিকে। তাহলে বিটার সমান ওয়াই মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 1 হোল কিউব ইন্টু 4x প্লাস 4 প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু সি। তার মানে আমরা আলফা এবং বিটার মান এখানে বসালাম। দ্যাট ইজ ওয়াই মাইনাস এক্স মাইনাস 4 হোল কিউব 4x প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু সি। আমার মুখে মুখে বলেন, ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত, আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা জেনারেল সলিউশন। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। একটা হাততালি দিলে পাইতো ভাই, আমার ওই বোনটা হাততালি দিল না ভাই।